মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন সৌজন্য চক্রবর্তীর কাহিনী আদিম বীজ। যা কিছু ভয়ঙ্কর এবং দুর্জয় তাই আমরা সরিয়ে ফেলতে চাই, লুকিয়ে ফেলতে চাই 6 হাত মাটির নিচে। কিন্তু আমরা হিসেব করে দেখি না যেটা মাটির তলায় লুকিয়ে ফেলছি সেটা একটা বীজও হতে পারে। সে আমাদের অজান্তেই বেড়ে উঠতে থাকে মাটির নিচে, তারপর এক সময় কোনো এক অন্ধকারের অছিলায় সে উঠে আসে মাটির ওপর, আরো ভয়ানক কোনো রূপ নিয়ে। ভেবে দেখুন, যে প্রকৃতি আমাদের ধারণ করে, আমাদের বেঁচে থাকার রসদ যোগায়, সে তার বুকের গভীরে যদি লুকিয়ে রাখে এমনই কোনো আতঙ্ক, তাহলে শুনতে থাকুন দেবযানী ঘোষ স্মৃতি গল্প প্রতিযোগিতা থেকে সৌজন্য চক্রবর্তীর গল্প আদিম বীজ। গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়ি এসেছি। এখনো প্রায় 1 মাস বাকি স্কুল খুলতে। বিকেলবেলায় বাবা বলল, মাঠে যাবি নাকি রে বাবাই? কুমড়ো লাগিয়েছি, দেখে আসবি। সারাদিন তো ঘরেই বসে আছিস। আমিও রাজি হয়ে গেলাম। সারাক্ষণ ঘরে বসে এমনিতেও বোর হচ্ছিলাম খুব। একটু গ্রামের জমি ঘুরে এলে মন্দ কি। পরদিন সকালে আমি আর মা গেলাম বাবার সাথে মাঠে। বাবা চাষটা খুব একটা মন্দ করে না। গ্রামের শেষ প্রান্তে একটা উঁচু ডাঙার কাছে এসে রাস্তাটা শেষ হয়েছে। সাইকেলগুলো একপাশে স্ট্যান্ড করে আমরা জমির দিকে এগোলাম। তখন বেলাটা একটু বেড়েছে। দু চোখ যতদূর যায় শুধু সবুজ ক্ষেতের হাতছানি। চারদিকের সবুজ প্রান্তরের ওপর দিয়ে একটা আলতো হাওয়া প্রথম সকালের মিষ্টি রোদ মেখে ছোটাছুটি করছে মাঠ জুড়ে। আমাদের জমিটাতে পৌঁছে দেখি সার দেওয়া মাটিতে বেশ কিছু ছোট ছোট সবুজ চারা গাছ মাথা তুলে উঁকি মারছে এর মধ্যে। চারপাশে বড় বড় কয়েকটা গাছ ঘিরে রয়েছে আমাদের জমিটাকে। সেরকমই একটা বড় গাছের ছায়ায় বসলাম। আর ঠিক তখনই চোখে পড়ল জিনিসটা। মাঠের কোণে এক প্রান্তে ঘাসের মধ্যে পড়ে আছে একটা অদ্ভুত পদার্থ। পদার্থ বলছি কারণ প্রথমটায় ভাবলাম পাথর জাতীয় কিছু হবে হয়তো। সামনে গিয়ে কুড়িয়ে নিয়ে দেখি একটা বীজ। তবে সেটা রং বেশ আশ্চর্য রকমের। এত বীজ দেখেছি কিন্তু এমনটা কোথাও দেখিনি এর আগে। মিশকালো বীজটার সারা গায়ে সাদা সাদা ছোপ, আর তাকে ঘিরে লাল গোল গোল চাকা চাকা দাগ। আকারেও একটা মাঝারি নুড়ির সমান বা খানিকটা ওই এখানে বড় মার্বেলের মতোই হবে। দৌড়ে গিয়ে মাকে দেখালাম। ও মা, এটা কিসের বীজ বলো তো? মাও অবাক হলো, যেন খানিকক্ষণ ওটা নেড়ে ছেড়ে দেখলো, তারপর বলল, না রে, চিনতে পারছি না তো। এক কাজ কর, বাড়ি নিয়ে যায় চল, খামারে পুঁতে দেখবো কি গাছ হয় এটা থেকে। আমি এই মাঠে এলেই একবার খড়দার সঙ্গে দেখা করে যাই। মাঠের ঠিক ওপারে কাছেই একটা ছোট আদিবাসী পাড়া, নাম ডুহার গেড়িয়া। খড়দা ওখানেই থাকে। বাবার কাছে শুনেছি খড়দারা আমার প্রপিতামহের আমল থেকেই আমাদের বামুন বাড়িতে কাজ করত। মাঠ ঘর খামার গরু সব নিয়মিত দেখাশোনা করা ছিল খড়দার নিত্য নৈমিত্তিক কাজ। গ্রামের সবচেয়ে পুরনো মানুষ বলতে খড়দাই এখনো বেঁচে আছে। গ্রামের সবাই ওকে ওই নামেই ডাকে, ছেলে বুড়ো সবাই। ভালো নাম একটা আছে বটে, কি সরেন না কি যেন, কিন্তু ডাক নামটাই ছোট থেকে শুনে আসছে সবাই। ছোটবেলায় যখন আসতাম খড়দা আমাদের সবাইকে গাছের আম পেড়ে খাওয়াতো, তারপর কত গল্প বলতো।
খড়দার ঘরে পৌঁছে দেখি খড়দা একটা দড়ির খাটিয়াতে বসে আছে আমতলায়। আমরা যেতেই খুব আনন্দিত হয়ে খাটে বসতে দিল। আমাকে ছোট খোকা বলে ডাকে খড়দা। কেমন আছি, কি করছি, এই সব কথাবার্তার মাঝে হঠাৎ আমার হাতে ওই বীজটা দেখে চমকে ওঠে খড়দা। চিৎকার করে বলল, এই ফেলে দাও ওটা ছোট খোকা, ওটা শয়তানের বীজ, ফেলে দাও এক্ষুনি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন খড়দা, তুমি জানো এটা কিসের বীজ? তারপর খড়দার কাছে যে ভয়ানক গল্পটা শুনলাম তা আজও মনে করলে আমার বুকটা কেঁপে ওঠে। আমি খড়দার বিবরণ হুবহু তুলে ধরছি এখানে। খড়দা একটু কেশে নিয়ে বলতে শুরু করলো, শোনো তাহলে, তখন আমার বয়স এই তোমারই মতো। বাবার সাথে মাঠে কাজ করতে যেতুম। তো সেই রকমই একদিন বাবুদের মাঠে আমি ঝিঙে বীজ বুনছিলাম। এইখানে বলে রাখি, খড়দা আমার দাদুকে বাবু বলে ডাকত। সে বলে চলল, হঠাৎ সেই বিলের এক প্রান্তে একটা বড় গাছের নিচে উড়িয়ে পেলুম একটা বীজ। হাতে নিয়ে দেখলুম সেই অদ্ভুত জিনিসটা। আগে কখনো অমন বীজ দেখিনি খোকা। তাই তাই কৌতূহল বশত বীজটাকে মাঠের এক কোনায় পুঁতে অল্প জল দিয়ে দিলুম। কিন্তু কে জানতো এক মূর্তিমান শয়তানের বীজ রোপণ করছি আমি। পরদিনই দেখি সেইখানটাতে একটা চারা গাছ বেরিয়েছে। আর ঠিক চারা বললে ভুল হবে, দুটো কালো সুর যেন মাটি থেকে খানিকটা উপরে সুর নাড়িয়ে কিছু খুঁজে চলেছে যেন এদিক ওদিক। খানিকক্ষণ তাকিয়েছিল মোটার দিকে, মনে হলো যেন সুরগুলো ছুঁতে চাইছে আমাকে। আমি বেশ অবাক হয়ে ভাবতে থাকি, বড় হয়ে এই গাছটা কিরকম হতে পারে। দুদিন একটু অন্য জমিতে কাজ ছিল, তাই যাওয়া হয়নি মাঠটাতে। কিন্তু 3 দিনের দিন যখন গেলুম, গাছটাকে দেখে আশ্চর্য হয়ে গেলুম। এই 2 দিনেই গাছটা বেশ বড় হয়ে একটা মাঝারি গাছের আকার নিয়েছে। তবে সেটা অন্য আর 5টা গাছের মতো একেবারেই নয়। আমি মাঝখানে থামিয়ে উৎসাহে বলে উঠি, কিরকম গো খড়দা? খড়দা বলে চলে, সেই গাছের কাণ্ডের রং ঠিক বীজটার গায়ের সেই সাদা কালো ডোরা কাটা রংটার মতো। আর ডালপালাগুলোর থেকে নেমে আসছে বিশাল লম্বা লম্বা ঝুড়ি। তার রং আবার গাঢ় কালচে লাল। সরু ছুঁচলো বাদামি পাতাগুলো হালকা বাতাসে মাথা নাড়াচ্ছে। আর লতাগুলো যেন কোনো শিকারের গন্ধ পেয়ে লোলুপ হয়ে উঠছে ধীরে ধীরে। তবে সবচেয়ে আশ্চর্য হলুম ফেরার সময় গাছটার নিচে বেশ কয়েকটা ছোট বড় পোকামাকড় পড়ে থাকতে দেখে। রক্তহীন শুকনো মৃতদেহগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, তখনও বুঝিনি কত বড় বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। হঠাৎ একটা জিনিস লক্ষ্য করতেই আমার সারা শরীর কেঁপে উঠল। সমস্ত রং যেন খাড়া হয়ে গেল। গাছটার একটা ডালের নিচে পাতার ঠিক ফাঁকে একটা কালো রঙের কি যেন। চোখে পড়তেই প্রথমটায় কি জানি এক অজানা ভয় ঘিরে ধরলো আমায়। সামনে গিয়ে দেখি একটা বড় সড়ো যোগের মতোই দেখতে কালো রঙের পোকা জাতীয় কিছু। 2-4 বার ঢিল মারলুম, কিন্তু কোনো লাভ হলো না। তারপর মা খেতে ডাকায় ঘরে চলে আসি সেদিন। পরের দিন সকালে শুনলুম পাশের ঘরের শুকলালের একটা ছাগল পাওয়া যাচ্ছে না।
গত রাত থেকে উধাও। তারপর একটু খোঁজাখুঁজি করতে চোখে পড়ল আমাদের জমির পাশে সেই গাছটার তলায় ছাগলটার রক্তহীন শরীর। সমস্ত রক্ত যেন কেউ নিংড়ে নিয়েছে শরীর থেকে। পাগুলো টান টান হয়ে রয়েছে। পায়ের দাগগুলো দেখে মনে হলো যেন কেউ শক্ত দড়ি দিয়ে টেনে ধরেছিল সেটা। আর একটু সামনে যেতেই চমকে উঠি একটা জিনিস দেখে। ছাগলটার গলার কাছে একটা ছুঁচলো কিছু ফোটানোর গভীর দাগ। সবাই ভাবলো পাশের জঙ্গল থেকে কোনো জঙ্গলি পশু খেয়ে গেছে বোধহয়। আমার কিন্তু কেন জানি সন্দেহ হলো গাছটার উপর, যদিও কাউকে কিছু বললাম না এ ব্যাপারে। পরের দিন রঘুনাথের কাছে শুনলাম তাদের গোয়াল থেকে গরুর চিৎকার আসছিল গত রাত্রে। রঘুনাথ বলছিল, মনে হচ্ছিল যেন দড়ি ছিঁড়ে ছুটে যেতে চাইছে কোথাও। সারা রাত গরুগুলো চিৎকার করছে গোয়াল থেকে। গরুগুলোর হঠাৎ এইরকম আচরণ ঠিক আমারও বোধগম্য হলো না। সেদিন বিকেলে মাঠে গিয়ে দেখলুম গাছটা যেন নেতিয়ে পড়েছে। পাতার রং কেমন ফ্যাকাশে। রাতারাতি এরকম পরিবর্তন? কাল তো বেশ তাজা প্রাণবন্ত ছিল, কি হলো হঠাৎ? ভাবলুম প্রচণ্ড রোদের তাপে নেতিয়ে পড়েছে বোধহয়। তবে একটা জিনিস লক্ষ্য করলুম, গাছটা সাইজে আরো বেশ খানিকটা বেড়েছে। এই ঘটনার ঠিক একদিনের মধ্যেই রঘুনাথের একটা গরু রাতারাতি উধাও হয়ে যায়। এই নিয়ে পুরো পাড়া চিন্তিত। কে বা কারা এইসব করছে সেই নিয়ে আলোচনাও হচ্ছে। অবশেষে গরুটা পাওয়া গেল সেই গাছটার নিচে, একই রকম ভাবে মৃত অবস্থায়। পরের দিন সন্দেহ হতে আমি গাছটার কাছে গিয়ে গরুটার মৃতদেহটা খুঁজে পাই। রক্তশূন্য সাদা জিভটা বাইরে বেরিয়েছিল গরুটার। গলার কাছে একটা গভীর দাগ। শক্ত দড়ি দিয়ে জড়িয়ে ধরেছিল যেন কেউ, ঠিক আগের দিনের সেই ছাগলটার রক্তশূন্য দেহটার মতোই। গাছটা আজ একদম জীবন্ত মানুষের মতোই প্রাণোচ্ছল। আমার আর সন্দেহ রইল না যে ওই শয়তান গাছটারই কাজ এসব। খাবার পায়নি বলেই আগের দিন অমন ঝিমিয়েছিল শয়তানটা। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে পাড়ার সবাইকে জানিয়ে দিই আমি সব ঘটনা। প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি, কিন্তু পরে সবাই আমার কথা শুনে লাঠি, কুড়ুল, শাবল নিয়ে গাছটা কাটতে চলে আসে। সেই দিনই আমার বাবা সামনে এগিয়ে গিয়ে শাবলের এক ঘা মারতেই গাছটার কাটা অংশটা দিয়ে গল গল করে লাল টকটকে রক্তের মতো তরল গড়িয়ে পড়তে লাগলো। এই দেখে সবাই আমরা চমকে উঠি। ভয়ে বিস্ময়ে একটা শোরগোল পড়ে গেল সবার মধ্যে। আর ঠিক তখনই একটা শিকড়ের মতো লম্বা লতা পিছন থেকে বাবার গলাটা চেপে ধরে তুলে নিল ওপরে। আমরা প্রথমটায় আটকে উঠলুম, তারপর কয়েকজন ছুটে গেলুম, গিয়ে প্রাণপণে শাবল দিয়ে কোপাতে লাগলুম গাছটার গোড়ায়। উপরে তাকিয়ে দেখলুম এক হাড় হিম করা দৃশ্য। আজও মনে পড়লেই বুকটা কেঁপে ওঠে ভয়ে। একটা কালো পোকা বাবার কাঁধের ঠিক কাছেই এসে দাঁড়ালো। তারপর তার লম্বা সরু চুঁচের মতো কালো সুঁড় দুটো ঢুকিয়ে দিল বাবার গলায়। চোঁ চোঁ করে সমস্ত রক্ত যেন নিমেষে টেনে নিল বাবার শরীর থেকে। এক সময় আমাদের গাছের গোড়াটা কাটার সাথে সাথে বাবা ঝপ করে নিচে পড়ল।
সাথে গাছটাও। বাবার নিথর রক্তশূন্য শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে, আর কাটা গাছটা থেকে তাজা তাজা রক্ত ছড়িয়ে পড়ে জমিটা ভাসিয়ে দিল। আমি আর মা ভয়ে শোকে বাবাকে জড়িয়ে কাঁদতে লাগলাম। তারপর দেখলাম একজন সেই কালো বোকাটার গায়ে কুড়ুলে করে এক কোপ মারতেই সেটা একটা কান ফাটা আওয়াজ করে নিথর হয়ে গেল। টাটকা লাল রক্তে ভিজে গেল কিছুটা মাটি, সাথে সাথেই একটা বিশ্রী গন্ধে ভরে উঠল চারদিক। মনে হচ্ছিল যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিলাম আমরা, গন্ধের তীব্র মাদকতায়। এতক্ষণ তাই খেয়াল করিনি গাছটার একটা ফল পড়ে তার থেকে কয়েকটা বীজ মাটিতে ছড়িয়ে পড়েছিল। সেগুলো সব কুড়িয়ে আগুনে পুড়িয়ে দিই সেখানেই। আমি এতক্ষণ শুনছিলাম এক মনে। খর্দা একটু থেমে জল খেলো গ্লাস থেকে, তারপর বলল, এইরকম কত আশ্চর্য জিনিস যে রয়েছে পৃথিবীতে, কেই বা জানে ছোট খোকা। পৃথিবীর কোন অদ্ভুত খেয়ালে জন্মানো সব জীব আদিম যুগ থেকে হাজার হাজার বছর ধরে সুপ্ত ছিল সে বীজ, নাকি কোনো ভিন গ্রহের মাটি থেকে আসা, আর কোনো উত্তর আমাদের কাছে নেই ছোট খোকা। আমিও অবাক হয়ে ভাবছি, যে বীজটাকে খুঁজে পেলাম সেটা কত যুগ ধরে ঘুমিয়েছিল মাটির ভেতরে। কে জানে, কি ভয়ানক। তবে সেই পোকা যে এক ধরনের পরজীবী তাতে কোনো সন্দেহ নেই, কিংবা বলা যায় সহজীবী। হয়তো লক্ষ লক্ষ বছর ধরে একসাথে থাকতে থাকতে কিভাবে মিশে গেছে গাছটার সঙ্গে। আমার বায়োলজির এন্ডোসিম্বায়োটিক থিওরির কথা মনে পড়ে গেল। বোধহয় গাছটা আর ওই পোকা দুজনে দুজনকে সাহায্য করে আসছে যুগ যুগ ধরে, আশ্রয় আর পুষ্টির বিনিময়ে। আমাদের দেহের মাইটোকন্ড্রিয়াও তো সেইভাবেই একরকম আমাদের কোষের মধ্যে ঢুকে সিম্বায়োটিক সম্পর্ক স্থাপন করেছে বহু লক্ষ বছর আগে। এক্ষেত্রে পোকাটা হয়তো রাত্রিবেলায় ফেরোমেনের মতো কিছু বিশেষ তীব্র গন্ধ ছেড়ে শিকারকে আকর্ষণ করে টেনে আনে গাছটার কাছে, আর তারপর গাছটা তার লম্বা লম্বা লতাগুলো দিয়ে শিকারকে জড়িয়ে ধরে। সেই নাগপাশে বন্দী হয়ে আসে শিকার, আর তারপরেই বেরিয়ে আসে সেই মূর্তিমান শয়তান, ওই বিশ্রী কালো পোকাটা। লম্বা কালো সুর দিয়ে শিকারের রক্ত চুষে গাছটাকে পুষ্টি দেয় সে। এভাবেই বছরের পর বছর ধরে একসাথে সহাবস্থানে থেকে দুজনেই দুজনকে বাঁচিয়ে আসছে। কে জানে কত রহস্য লুকিয়ে আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা যুক্তি বিজ্ঞান এসবের ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায়। অবিশ্বাসের এক গভীর অন্ধকারে যা কেবল কল্পনাই করতে পারি আমরা। এসব ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো হাতের মুঠোর মধ্যে বীজটা আর একটা মৃদু স্পন্দন অনুভব করতে পারছি। তৎক্ষণাৎ ভয়ে হাত থেকে ফেলে দিই সেটা। প্রায় সঙ্গে সঙ্গে খর্দা সেটাকে কুড়িয়ে ফেলে দিল সামনের জ্বলন্ত উনুনের আগুনে। দাউ দাউ করে জ্বলে ছাই হয়ে গেল সেই আদিম বীজ। দেখুন, আপনাকে গাছ লাগানো থেকে বিরত রাখা আমাদের গল্পের উদ্দেশ্য নয়। আমরা শুধু এটুকু বলতে চাই যে ঠিক কোন গাছের বীজ আপনি পুঁতছেন তা একবার জেনে নিন।
আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, সমাপন, সায়নী ও রণদীপ। শব্দগ্রহণ ও আবহে আমি সায়ক, পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। শুনছিলেন সৌজন্য চক্রবর্তীর কাহিনী আদিম বীজ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।